গুলি খাইছে একটা। ইতিহাস কখনো কখনো একজন মানুষের উপর নির্ভর করে মোড় নেয়। একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত এবং একটি আত্মত্যাগ পুরো একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে। 16 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন, যেদিন রংপুরের মাটিতে রচিত হয়েছিল এক নতুন মহাকাব্য। জুলাই মাস, তীব্র দাবদাহে পুড়ছে দেশ, আর তার চেয়েও বেশি পুড়ছে তরুণ প্রজন্মের হৃদয়। বৈষম্যহীন একটি রাষ্ট্রের স্বপ্নে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে সারা দেশ তখন উত্তাল। ঢাকা থেকে শুরু করে টেকনাফ, তেঁতুলিয়া, সর্বত্র রাজপথে নেমেছে লাখো শিক্ষার্থী। কিন্তু রাষ্ট্রযন্ত্র সেই যৌক্তিক দাবি মেটানোর বদলে বেছে নেয় দমনের এক নিষ্ঠুর পথ। 16 জুলাই 2024 দুপুর 2:30 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্ক মোড়ে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের উপর সশস্ত্র অবস্থায় ঝাঁপিয়ে পড়ে পুলিশ এবং তৎকালীন শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। নির্বিচারে চলতে থাকে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেট। চারদিকে তখন কেবলই ধোঁয়া, বারুদের গন্ধ আর আতঙ্ক। লাঠিচার্জ শুরু করার পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হওয়ার পরে তারা এক পর্যায়ে গুলি ছোড়া শুরু করে এবং কাঁদনে গ্যাস শুরু করে। যখন তারা আমাদের উপর গুলি ছোড়া শুরু করে, তখন শহীদ আবু সাঈদ একটা লাঠি নিয়ে সামনে এসে দাঁড়িয়ে এই যে অবস্থার সৃষ্টি হয়েছিল সেটিকে থামানোর জন্য সে পুলিশের প্রতি আহ্বান জানায়। কিন্তু সেই আহ্বান না শুনে পুলিশ তাকে সরাসরি গুলি করে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে মানুষ যখন পালাতে ভুলে যায়, তখন সে হয়ে ওঠে একটি বারুদ। কালো টি শার্ট গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাঈদ। আবু সাঈদ এক পাও পেছালেন না। তিনি ঘাতকের দিকে 2 হাত প্রসারিত করে দিলেন। তার শারীরিক অঙ্গভঙ্গি যেন বলছিল, মারো, কত গুলি আছে তোমাদের, আমার ভাই বোনদের গায়ে লাগার আগে আমার বুকে গুলি চালাও। গুলি চলল মাত্র 15 থেকে 20 গজ দূর থেকে। কোনো সতর্কতামূলক ফাঁকা গুলি নয়, সরাসরি বুক ও মুখমণ্ডল তাক করে শটগানের প্রাণঘাতী গুলি ছুড়ল পুলিশ। ধোয়ার কুণ্ডলির ভেতর পরপর কয়েকবার গুলিবিদ্ধ হয়ে শরীর ঝাঁঝরা হয়ে গেল সাঈদের। হাতের লাঠিটি ছিটকে পড়ল, আর সেই সাথে মাটিতে লুটিয়ে পড়ল একটি তরতাজা প্রাণ। একটি স্বাধীন দেশের বুকে রচিত হল আরেক পরাধীনতার নির্মম উপাখ্যান। সেখানে আবু সাঈদ লুটিয়ে পড়ার পরপরই তার সতীর্থদের আর্তনাদ। চারদিক থেকে দৌড়ে আসছে কয়েকজন শিক্ষার্থী। আমি আমার শেষ চেষ্টাটা করলাম, হয়তো এটা এখনো আমার জীবনে একটা বৃথা থাকবে, হয়তো আগে গেলে বাঁচাইতে পারতাম, যেটা পাইনি, বাট আমি তাও যত দ্রুত পারি সেখানে এগিয়ে যাই। আমি সাইড থেকে বোধহয় তুলে ধরি, ভার্সিটির গেটের দিকে তাকাইলাম। সবাই আমরা গেলেও আবু সাঈদ কিন্তু যায় না আর কি, ওই জায়গায় সে দাঁড়িয়ে যায়। তো দাঁড়িয়ে থাকার পর পিছন থেকে কিন্তু মাইকে বলা হচ্ছিল যে আপনারা গুলি করবেন না। তারপরে কিন্তু পুলিশ কোনো কথা আমাদের শোনে নাই। তর্কিতভাবে একের পর এক যখন এই গুলিটা তার শরীরে গিয়ে বিদ্ধ করে, সে কিন্তু এখানে রোড ডিভাইডার পার হয়ে কিন্তু পড়ে যায়। তখন আমরা পাশেই ছিলাম, আমরা ওইদিকে। তখন আমরা ওইখানে আয়ার নামে এক ছেলে, সেও তোলে। তখন আমরা গিয়ে তাকে তুলে রিক্সায় করে, আমি সহ আরও 2 জন ছিলাম, আমরা তাকে মেডিকেলে আমরা খুব দ্রুত নিয়ে যাই। কাউকে দেখি না। পরে একটু যখন আমরা চিল্লাচিল্লি করি, তখন আবার শুনি যে লিফটে করে ওই পেশেন্টকে 4 তলাতেই নিয়ে গেছে। 4 তলায় গিয়ে আমি প্রথম শহীদ আবু সাঈদের নিথর দেহ স্ট্রেচারে শুয়ে থাকতে দেখি। এবং ওখানে প্রথমেও তো গিয়ে দেখি যে একজন জুনিয়র ডাক্তার তার পালস টেস্ট করতেছেন। তখন আমরা ওনাকে বলি যে আসলে কি অবস্থা। উনি বলেন যে নেই উনি আর। কিন্তু কে ছিলেন এই আবু সাঈদ? কেন তিনি নিজের জীবন এভাবে বিলিয়ে দিলেন? রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রাম। এই গ্রামেরই কৃষক মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ছেলে 23 বছর বয়সী আবু সাঈদ। 9 ভাই বোনের মধ্যে সাঈদ ছিলেন সবার ছোট। অভাবের সংসারে তিনি ছিলেন এক টুকরো আলো, এক বুক আশা। ছোটবেলা থেকেই মেধাবী সাঈদ টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতেন।
আর স্বপ্ন দেখতেন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হয়ে দেশের সেবা করার। অভাবের সংসারে জন্ম নেয়া ছেলেটি চাইতেন বৃদ্ধ বাবা মায়ের মুখে হাসি ফোটাতে, পরিবারের দুঃখ ঘোচাতে। কিন্তু বিধাতা তার জন্য লিখে রেখেছিলেন এক অন্যরকম মহিমা। তিনি সরকারি কর্মকর্তা হননি ঠিকই, কিন্তু তিনি হয়ে গেছেন এমন এক ইতিহাসের রচয়িতা যার কাছে পৃথিবীর সব পদ পদবি, সব ক্ষমতা যেন তুচ্ছ। সাইদের মা আজও ছেলের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন। চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু বুকের আগুন নেভেনি। ছেলের স্মৃতি হাতড়ে হাউমাউ করে কাঁদেন জনম দুঃখিনী মা। নিজের সন্তানকে ওরা পাখির মতো গুলি করে মেরেছে বলতে যেয়ে গলা ধরে আসে তার। মানুষের অধিকারের জন্য লড়তে যেয়ে লাশ হয়ে ফেরা ছেলের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি বুক খালি হওয়া এই মায়ের। আমার ছেলের বিচারটা জানি সরকারে জানি কঠিনভাবে করে। আমার ছেলে জীবনটা দিছে, তাও আমার ছেলে সরে নাই। দেশটা জানি শান্তি হবে রাখে। আবার ছেলের স্মৃতি মনে করেই হাউমাউ করে কাঁদেন শহীদ আবু সাইদের অসহায় বাবা। ছেলের কথা বলতে হলে অন্তর বাড়ি যায় আমার। ছেলে হত্যার বিচারের ধীর অগ্রগতি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মকবুল হোসেন। ছেলে হত্যার বিচার দেখে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন সেই অপেক্ষায় রয়েছেন তিনি। বিচার যেটা করছে সে বিচারে আমরা সন্তুষ্ট নই, তবু যেটাই বিচার করছে সেই বিচারের কোনো অগ্রগতি এখন পর্যন্ত দেখতেছি না। আমি বলছিলাম যে আমি বুড়া মানুষ, কোনদিন মরে যাব, আমি ছেলের বিচারটা যেন দেখে মরে যেতে পারি। আবু সাইদ হত্যার পর পরিবারটিতে নেমে আসে এক কালো অধ্যায়। হত্যার পর মরদেহ গুমের চেষ্টা চালায় তৎকালীন হাসিনার প্রশাসন। এরপর সাইদের মরদেহ দাফন নিয়েও পরিবারকে নানাভাবে চাপ দিতে থাকে তারা। ওর লাশ নিয়ে ওইদিকে অনেক কেলেঙ্কারি করছে প্রশাসনের লোকেরা, লাশ গুম করার চেষ্টা করছিল এবং বিভিন্ন ধরনের আমাদের উপর প্রেশার ক্রিয়েট করে। বাড়িতে আমাদের উপজেলা ইউনো অফিস থেকে ইউনো আসছিল, আসে আমাদের পরিবারের সাথে বসে রাতের মধ্যে লাশ মারি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরবর্তীতে এলাকাবাসীর চাপে দিনের বেলা তারা লাশ আবু সাইদের লাশ দাফনে সময় দিতে বাধ্য হয়। হত্যাকাণ্ডের পর রাষ্ট্রযন্ত্রের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকেনি। উল্টো সাইদের বন্ধুদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়েছিল তৎকালীন পুলিশ প্রশাসন। শহীদ সাইদকে বানানোর চেষ্টা করা হয়েছিল অপরাধী। 16 জুলাইয়ের আগে কেবল কোটা সংস্কারের দাবি ছিল সাধারণ শিক্ষার্থীদের, কিন্তু সাইদের বুকের রক্তে যখন রাস্তায় পড়ল, সেদিনের পর থেকে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। আবু সাইদের এই আত্মত্যাগ কি বৃথা গেছে? ইতিহাস সাক্ষী। সাইদের বুকের ওই রক্তবিন্দুটিই ছিল 15 বছরের একটি প্রতাপশালী স্বৈরাচারী শাসনের কফিনের শেষ পেরেক। 16 জুলাই সাইদের মৃত্যুর ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন সারা দেশের মানুষের রক্ত টকবক করে ফুটতে শুরু করে। ভয়ের চাদর ছিঁড়ে রাস্তায় নেমে আসে আবাল বৃদ্ধ বনিতা। যে ছাত্র আন্দোলন ছিল কেবল কোটা সংস্কারের, সাইদের রক্ত ধীরে ধীরে সেটিকে রূপ দেয় সরকার পতনের এক দফা দাবিতে। সাইদের আত্মত্যাগের মাত্র 20 দিনের মাথায় 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচারী হাসিনা সরকারের। দেশ পায় এক নতুন স্বাধীনতা। 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর 18 আগস্ট সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মহানগর আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। সেখানে 17 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 30 থেকে 35 জনকে আসামি করা হয়। গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে পুলিশের সাবেক 2 সদস্য এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মামলাটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে পরিবার ও সারা দেশের মানুষের একটাই দাবি, শুধু গুলি ছোঁড়া কনস্টেবল নয়, নির্দেশদাতা সর্বোচ্চ পর্যায়ের কর্তাদেরও ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। বাংলার মাটিতে এই নির্মম হত্যার এমন বিচার হতে হবে যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আশ্বাস দিয়েছেন শহীদের রক্ত বিফলে যাবে না। যা আমাদের সামনে সারাক্ষণ মনে হয় আবু সাঈদ 2 হাত প্রসারিত করে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তো এটা আমরা চোখের সামনে আমরা ধারণ করেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা এই শহীদদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারব। আবু সাঈদ আজ আর কোনো ব্যক্তির নাম নয়, আবু সাঈদ একটি অনুভূতির নাম, একটি অদম্য সাহসের নাম। তিনি শিখিয়ে গেছেন অধিকার আদায়ে কিভাবে বুক পেতে দিতে হয়। যতদিন এই ভূখণ্ডের ওপর দিয়ে একটি নদী বয়ে যাবে, যতদিন এই স্বাধীন বাংলার আকাশে লাল সবুজ পতাকা উড়বে, ততদিন আবু সাঈদ বেঁচে থাকবেন প্রতিটি স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে। যে তরুণ বুলেটকে ভয় পায়নি, জাতি তাকে ভুলবে কি করে। বিনম্র শ্রদ্ধা। জুলাইয়ের অবিসংবাদিত বীর আবু সাঈদ। বাংলা এডিশন, রংপুর।